এই যে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করছি, বাংলা বাক্যের শেষে এখানে বোঝাচ্ছি না, সোজা কথা হচ্ছে সেন্টেন্সটা অতীতকালের হবে, আগে এবং পরে থাকবে, তাহলে বাংলা বাক্য দেখে বুঝতে পারবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু গঠনের ক্ষেত্রে আবার একটু ভেজাল আছে। হ্যাঁ, দেখো ভেজাল বলতে কি আমি এখানে এটা না বুঝিয়ে, তোমরা জানো পাস্ট যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনটা কি পড়লাম একটু আগে, ওটাতে সাবজেক্ট পেল, হ্যাভ অথবা হ্যাজ ছিল, প্লাস ভার্ব থ্রি ছিল। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল গঠন। ঠিক এটার সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা বলি, তাহলে দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। তার মানে হ্যাভ এবং হ্যাজের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। ভালো করে বুঝো, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করেছিলাম, আর পাস্টের ক্ষেত্রে ব্যবহার করব হ্যাড ব্যবহার করব, ব্যাস। তো এখন এক্সাম্পলটা একটু দেখো, এখানে বেশ কয়েকটা সেন্টেন্স আমি লিখে বোঝাচ্ছি তোমাদের, যেমন এটা দিয়ে বোঝায় আগে। ওকে, সো এই জাতীয় সেন্টেন্সে দুটো অংশ থাকবে, দুটো, একটা না, দুটো অংশ। তো দেখো অংশগুলো আগে ফাইন্ড আউট করি। আমি যাওয়ার, আচ্ছা এই একটা অংশ, আর সে পৌঁছালো এই একটা অংশ, আর আগেটা হচ্ছে মাঝখানে। দুটো অংশ পেয়ে গেছি। এবং এই জাতীয় সেন্টেন্স আমরা যখন ট্রান্সলেট করব, এই দ্বিতীয় অংশটুকু আগে ট্রান্সলেট করতে হবে। খেয়াল করো, এই জাতীয় সেন্টেন্স দুটো অংশ থাকবে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ আগে চলে আসবে, এরপরে মাঝখানে বিফোর আসবে, এরপরে পরের অংশ ট্রান্সলেট করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, বাক্যে যদি আগে থাকে, আগে, তাহলে এই যে পাস্ট পারফেক্ট টেন্সের যে গঠনটা, এটা আগের সেন্টেন্সে দিতে হবে। তাহলে সে পৌঁছালো কি হবে, হি হ্যাড রিচড। দেখো এই যে হি হ্যাজ রিচড, তিনি পৌঁছাল বা সে পৌঁছালো, এরপর বিফোর দাও, বিফোর বাকি অংশটুকু পাস্ট ইনডিফিনিট হবে, আই ওয়েন্ট। তার মানে কি বললাম, এই জাতীয় সেন্টেন্স দুটো অংশ থাকবে, প্রথম অংশটুকু সামনে ট্রান্সলেট করবা, এবং এই আগে আছে, এই আগে থাকার জন্য আমাদের হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে চলে আসবে। এই যে হ্যাড, মনে রাখবা আগে হলে হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে, আর পরে হলে হ্যাড প্লাস ভার্ব থ্রি পরে হবে। ঠিক এটাকেও একইভাবে নাও, এই যে সে পৌঁছালো, তাহলে আগে পাস্ট টেন্সটা আগে করো, তাহলে কি হবে, হি রিচড, হি রিচড, এরপরে আফটার আই হ্যাভ গন, আই হ্যাভ গন। কঠিন না, কিন্তু একটু বুঝলে এটা পারবা। হ্যাঁ, আমরা তো টেন্স আইডেন্টিফাই শিখছি, তবু এটা নিয়ে আরো অনেক কথা বলার ছিল আর কি। কিন্তু আজকে ক্লাসে যেহেতু টেন্স আইডেন্টিফাই যে বিষয় হচ্ছে, এই জন্য এটা বোঝাতে গেলে আসলে অনেক সময় লাগবে। তারপর আমি শর্ট বোঝাচ্ছি, না বুঝতে পারলেও আমাকে বলবো। আমি আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি, দেখো। যেমন বললাম যে বাবা, না, মা, মা রান্না করার আগে, সরি কি করলাম, এটা রান্না করার আগে আমি লিখলাম। আবার একটা দেখো, মা রান্না করার পরে আমি লিখলাম, মা রান্না করার পরে আমি লিখলাম। না, এটা একটু ভালো করে তোমাদের আরেকটু সময় নিয়ে বোঝাই, যেহেতু দরকার আছে এটা। হ্যাঁ, মা রান্না করার আগে আমি লিখলাম, মা রান্না করার পরে আমি লিখলাম। তাহলে এই বাক্যেও কিন্তু দুটো অংশ আছে, খেয়াল করো। এই যে একটা হচ্ছে মা রান্না করার আগে, মা রান্না করার, এই যে আমি লিখলাম, ঠিক তেমনি মা রান্না করার পরে আমি লিখলাম। তাহলে কি আছে, মাঝখানে আগে আছে। এবং আমি তোমাকে বলেছি যে এরকম সেন্টেন্সে আগে দ্বিতীয় অংশটুকু আগে হবে, এবং আগে হলে এই আগের সঙ্গে হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়ে যাবে। তাহলে আমি লিখলাম কি হবে, আই হ্যাড রিটেন, আই হ্যাড, এই যে রিটেন। হ্যাঁ বলো বলো, বিফোর। আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল, তো তাই আমি পাস্ট ইনডিফিনিট থেকে কিছু দেখতে পাইনি। হাই হাই, এখন তো অনেক সময় লাগবে, আমার আবার 10:30 ক্লাস। অসুবিধা নেই, আমি তোমাকে রেকর্ড পাঠিয়ে দেবো কিছুক্ষণ পরে, দেখলে ক্লিয়ার হয়ে যাবে বাকিটুকু, ঠিক আছে? ওটুকু তো তুমি পারবে। ওকে। আচ্ছা, এখান থেকে তুমি দেখো, নাহলে এখন পিছিয়ে গেলে অনেক টাইম লেগে যাবে। সবার একদম তো রেকর্ড করছি আমি, অসুবিধা হবে না। আর না বুঝতে পারলে আমাকে জানাবো, আমি বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। তাহলে দেখো, মা রান্না করার আগে আমি লিখলাম, আর মা রান্না করার পরে আমি লিখলাম। আমি বলেছি যদি আগে থাকে, তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে দিবা। আই হ্যাড রিটেন বিফোর, বাকি অংশটুকু ভার্ব টু হবে। মাই মাদার কুকড, মাই মাদার কুকড। ওকে, এই একটা গেল। মা রান্না করার পরে আমি লিখলাম, ঠিক একইভাবে এটাকেও তুমি দ্বিতীয় অংশ যেহেতু পরে আছে, এই জন্য হ্যাড যুক্ত অংশ পরে হবে,
আগের অংশটুকু ভার্ব টু হবে, তার মানে পাস্ট ইনডিফিনিট হবে। আই রোট, এই যে আফটার মাই মাদার, দেখো হ্যাড কুকড। এই যে এটা তুমি নিজে প্র্যাকটিক্যালি না লিখলে এটা বুঝতে পারবে না। সবাই খাতা বের করো, আমি জাস্ট তিন চারটা সেন্টেন্স দিচ্ছি, তুমি একটু দেখো, বলো বলো বলো, শুনছি। হ্যাঁ আগে আর পরেরটা আরেকবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ, আগে হলে এই যে আগে আছে না, আগে হলে হ্যাড যুক্ত অংশ আগে দিবা, হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হয়ে যাবে। আর পরে হলে এই যে আফটার মানে পরে, দেখো এই যে আফটার হ্যাড যুক্ত অংশ পরে হবে। বুঝতে পারছো কি? এখানে দেখো গঠনটা একটু দেখো বাবা, গঠনটা দেখো, গঠনটা কি আগে সেকেন্ড অংশ, এই যে সেকেন্ড পার্ট, এই সেকেন্ড পার্টটুকু আগে হবে। এবং সেকেন্ড পার্টে যদি আগে থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে, যে হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে। এরপর কি আসবে? বিফোর চলে আসবে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব টু, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সটা পরে হবে, ভার্ব টু আসবে। ঠিক একইভাবে যদি পরে হয় তাহলে দেখো কি হবে, এই যে সেকেন্ড অংশটুকু আগে হবে, সেকেন্ড অংশ আগে হবে, কিন্তু শুধু ভার্ব টু হবে, এই যে ভার্ব টু হবে। এবং আফটার দিয়েছি, এরপর সাবজেক্ট দিলাম প্লাস এই যে পরের অংশটুকু হ্যাড প্লাস ভার্ব থ্রি চলে আসবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি, এই যে এমন চলে আসবে। হ্যাড প্লাস, আমি সবার কাছে একটা একটা করে তোমাদের জিজ্ঞেস করি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। আমি একটা সেন্টেন্স লিখে দাঁড়াও। 1 নম্বর লিখলাম হচ্ছে, লিখে বুঝায় দাঁড়াও, আচ্ছা আমি হচ্ছে, দাঁড়াও 1 সেকেন্ড, সেন্টেন্সটা ভেবে নি, আমি পড়া না লেখার, আমি লেখার আগে সে আসলো। ওকে, এই যে আমি লেখার পরে সে আসলো, আমি লেখার পরে সে আসলো। দেখি সিরাজুল মনির, তুমি বলো প্রথমটা কিভাবে ট্রান্সলেট করতে হবে, বলো। আমি লেখার আগে সে আসলো। তাহলে আগে আছে তাই না, আগে মানে কি বিফোর, এই যে বিফোরটা আগে বসিয়ে দিলাম। তাহলে এবার বলো কি হবে? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, এই যে বিফোর মানে আগে তাই না, এই যে বিফোর। স্যার আচ্ছা, বিফোর মানে আগে। বিফ হি হি কামস। না, বিফোর হলে না বাবা, বিফোর হলে আমরা হ্যাড যুক্ত অংশ তো আগে দিব। তাহলে হি হ্যাড কাম। হি হ্যাড কাম, হ্যাঁ এই যে দেখো, হি হ্যাড কাম বিফোর। হ্যাঁ বিফোর, বলো বিফোর আই, আই রাইটেন। নো, এর পরের অংশটুকু ভার্ব টু হবে, আই রোট হবে, এই যে আই রোট। প্রথম অংশটুকু হ্যাড প্লাস ভার্ব থ্রি, পরের অংশটুকু শুধু ভার্ব টু হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছো? ইয়েস স্যার। এটার গঠনটা কিন্তু এমন, প্রথম অংশটুকু হ্যাড প্লাস ভার্ব থ্রি, পরের অংশটুকু শুধু ভার্ব টু ব্যবহার করতে হবে। আচ্ছা দেখি পরেরটাও তুমি বলো, এটা বুঝতে পারছো কিনা। আমি লেখার পরে সে আসলো, আফটার মানে পরে, আফটার দিয়ে দিলাম, তাহলে এবার কি হবে? আই হ্যাড। না, আই হ্যাড কেন, দ্বিতীয় অংশটুকু আগে ট্রান্সলেট করতে হবে। তাহলে হি হ্যাড হ্যাড হবে না, না না, হ্যাড আফটার মানে তো পরে, তাহলে হ্যাড পরে হবে, আর আগে হবে কি, হি এর সাথে ভার্ব টু ব্যবহার করবা, হি খেম, হি খেম, He came after I had written আই a হ্যাড letter. রিটেন। তুমি কি এবার কি বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আরেকজনকে দিচ্ছি, দেখো ঠিক একই কথাটা আমরা একবার লিখি হচ্ছে, আচ্ছা বাজারে না, আচ্ছা দেখি তো, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এই একটা, সেকেন্ড হচ্ছে ডাক্তার আসার পরে রোগী মারা গেল, পরে রোগী মারা গেল, ঠিক আছে। আচ্ছা বলো রায়ান আহমেদ, প্রথমটা করো। আগে আছে, আগে মানে বিফোর, বিফোর দিয়ে দিলাম, বলো। The patient had এই তো ভেরি গুড, died. হ্যাঁ হ্যাড ডাইড, বলো বিফোর। The doctor
Cam. এই তো পেরেছো, থ্যাংক ইউ। নাফিসা নাম্বার 2 বলো। এটা আফটার হবে মাঝখানে, আফটার বলো কি করবো তাহলে? The doctor না had কেন come. কেন আগে তো পরের অংশটুকু আগে হবে, এখানে পরের অংশ আগে হবে, আগের অংশ পরে যাবে, তাহলে তার রোগী মারা গেল কি হবে, তার পেশেন্ট The patient স্যার মারা গেল ইংলিশ কি? মারা গেল, ডাইড মানে মারা গেল, ডাইড। The patient died. তারপরে Uh, আফটার died after the doctor ডক্টর came. নো, আগে হ্যাড হবে, যে আফটার হলে তো পরে হলে হ্যাড যুক্ত অংশ পরে হবে। The doctor had had come. come. Yes, the doctor had come. The patient died. এখানে আফটার আছে, এজন্য আফটারের পরে হ্যাড যুক্ত অংশ হবে। The doctor had হয়ে গেল। The patient died before, so after the doctor had come. Okay. এবার আসো আর একজনকে দিয়ে বোঝাই, দাঁড়াও, কে বোঝো না এমন আর কেউ আছো যে স্যার বুঝতে পারছি না, মাথায় ঢুকতেছে না? কেউ আছো? কেউ আছো? আমাকে একটু বুঝিয়ে দিবেন? তুমি তো পরে এসেছো, তোমার তো এই ক্লাসটা বোঝা মুশকিল হবে, যেহেতু অনেকগুলো লেসন আমরা শেষ করে ফেলেছি, আর 9টার সময় শুরু করেছি। 9টায় যদি এই করতে নক দিতে ভালো হতো তোমার। আচ্ছা বাই দ্য ওয়ে, তারপরও আমি তোমাকে ভিডিও পাঠাবো, ভিডিও দেখবা, হ্যাঁ? আচ্ছা তুমি যেহেতু ওকে স্যার। বুঝতে পারোনি, আমি তোমাকেই ডাকছি। ওকে, ঠিক আছে, তুমি একটু বলো, আমি লিখছি, দেখো প্রথমে লিখলাম হচ্ছে মা রান্না করার আগে আমি বাড়ি গেলাম। আচ্ছা এ একটা, মা রান্না করার পরে আমি বাড়ি গেলাম, মা রান্না করার পরে, এখানে পরে আমি বাড়ি গেলাম, পরে দিলাম, ঠিক আছে। এবার দেখো আমি এটাকে কেটে দিলাম। আচ্ছা তুমি বলো দেখি বাবা, লাবিবা তোমার নাম তাই না? জি স্যার। আচ্ছা লাবিবা, মা রান্না করার আগে, এখানে আগে, আগে ইংলিশ কি বলো দেখি? বিফোর। বিফোর মানে আগে, ইয়েস, বিফোর মানে আগে। তাহলে এখানে কি বলেছি, বিফোর হলে হ্যাড যুক্ত অঙ্ক আগে হবে নাকি পরে হবে? আগে। আগে হবে। হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে কোন অংশটুকু আগে ট্রান্সলেট করতে হবে বলো দেখি বাবা, কোন অংশ? জি স্যার। এখানে কোন অংশটুকু আগে ট্রান্সলেট করতে হবে? স্যার লাস্টের অংশটুকু। এই যে লাস্টের অংশটুকু, বলো আমি বাড়ি গেলাম, তাহলে কি হবে? I had got house. আই হ্যাড গন হবে, তাই না? গন। I have gone house আচ্ছা before হ্যাঁ, my mother cooked. এই তো বুঝতে পেরেছো, এই তো ধরে ফেলেছো, মাই মাদার কুক, থ্যাংক ইউ। আমি তো ভাবলাম তোমার একটু সময় লাগবে, তুমি তো ফাস্ট লার্নার আছো। আই হ্যাড গন হোম বিফোর মাই মাদার কুকড, গুড। এবার এটা বলো দেখি পরে ইংলিশটা কি, পরে ইংলিশটা বলো দেখি বাবা, পরে স্যার আফটার। তাহলে এবার বলো কোন অংশটুকু আগে তোমাকে ট্রান্সলেট করতে হবে? তার লাস্টের অংশটুকু। তাহলে বলো আই I got house. গট হবে না বাবা। আচ্ছা যাওয়া ইংলিশ কি জানো? যাওয়া, Go. গো এর পাস্ট ফর্ম কি? Went. তাহলে আই ওয়েন্ট হবে এখানে, আই ওয়েন্ট হোম। I went home after my mother cooked. না আফটার হলে হ্যাড, হ্যাড তো পরে হবে, মাই মাদার কি হবে, হ্যাড। Mother had cooked. বুঝতে পেরেছো এবার? জি স্যার। আচ্ছা ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি ধরতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন প্রশ্ন হলো আইডেন্টিফাই করব কিভাবে, তাই না? তাহলে বাংলা বাক্য দেখতে হবে, যদি অতীতকালে দুটো বাক্য থাকে তাহলে তুমি সেই ক্ষেত্রে আগে পরে সার্চ করবা, করার পরে সেটাকে তুমি পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে বাস বলে ফেলবা। আমাদের আজকের দিন আরেকটা টেন্স শিখবো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায়টা একটু খেয়াল করো, ঠিক ও যে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখেছিলাম ঠিক সেমনই হবে। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শুধু একটা জিনিস সময় উল্লেখ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা সময় উল্লেখ, এই যে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট। আচ্ছা টেন্স আইডেন্টিফাইং এর উপরে আমি একটু বলছি, দাঁড়াও একটা সেকেন্ড। আজকে কি বার বাবা? আজকে হচ্ছে কালকে শনিবার। আচ্ছা আমাকে আমার মনে মনে থাকবে না, ভুলে যা, আমি কিন্তু এই সপ্তাহে আমি চেয়েছিলাম তোমাদের একটা এক্সাম নেবো, আমার খেয়াল ছিল না। হ্যাঁ আমি আসলে অনেকবার ব্যস্ত থাকি, তো বিভিন্ন যে ব্যাচের আরো পড়ানো বাট শীট তৈরি নিয়ে ব্যস্ত থাকতে হয়, তো আমি সময় ম্যানেজ করতে পারিনি, আর খেয়াল ছিল না আমার। ওকে, আমাকে আগামী কালকে
ফাহিম, তুমি যদি ফ্রি থাকো আমাকে সকাল 10টার সময় একটা মেসেজ করবা, স্যার এক্সাম নিতে চেয়েছিলেন। মনে থাকবে তোমার ফাহিম? ওকে স্যার। কিন্তু আচ্ছা, স্যার হ্যাঁ, গ্রুপে বলতে আমাকে পার্সোনালি নক দিলেই হবে। আমাকে একটু লিখে দিবা যে স্যার পরীক্ষা নিতে চেয়েছিলেন, তাহলে 10টার সময় যদি নক দাও আমি 11টার সময় তোমাদের প্রশ্ন পাঠাবো, তোমরা পরীক্ষা দিয়ে, পরীক্ষা বলতে কি ট্রান্সলেট করবা, কোন টেন্স পাশে লিখে দিলেই বাস হয়ে গেল। নাফিসা কিছু বললে স্যার বাবা? কালকে তো আমার স্কুল আছে। সমস্যা নেই, তুমি যে কোনো ফ্রি টাইমে পরীক্ষা দিবা। হ্যাঁ, ওকে স্যার। যে কোনো ফ্রি টাইমে যখন তুমি ফ্রি হবা তখন তুমি পরীক্ষা দিবা। হ্যাঁ, সমস্যা নেই, নো প্রবলেম। আচ্ছা একটু দাও তো, কি মেসেজ দিল আমাকে বাবা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তবে আমি আসলে ওই যে অনেকে বলে কি জানো, আমার 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 খেয়াল থাকে না, এই যে একটু লাবিবা মনে হয়, লাবিবার আম্মু আমাকে গত নক দিয়েছিলেন, আমার খেয়াল ছিল না তুমি আসলে ক্লাসটা যুক্ত হবো। আমি তো ওই যে বললাম না, যারা হচ্ছে ভর্তি হয়ে যায় তাদেরকে গ্রুপে আমি অ্যাড করে ফেলি, না হলে আমার খেয়াল থাকে না, অনেকগুলো ব্যাচ মেনটেন করতে হয়। তুমি 9টার সময় আমাকে নক দিলে অনেক ভালো হতো, তাহলে আমি নিলে তুমি পুরো ক্লাসটাই বুঝতে পারতে। যাই হোক, অসুবিধা নেই, তোমাকে আমি ভিডিও পাঠাবো, ভিডিও দেখে অবশ্যই দেখবা, এবং কালকে তুমি অবশ্যই পরীক্ষা দিবা, তাহলে এই জিনিসগুলো তোমার ক্লিয়ার হবে। তো চলো আচ্ছা হ্যাঁ আমি গ্রুপে অ্যাড করে দিব। হ্যাঁ, তোমাকে যে ক্লাসের পরে অ্যাড করে দিচ্ছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো বাবারা, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনলাম মাওয়া? বলো দেখি, বাংলা বাক্যের চেহারা কেমন দেখতে তুমি বুঝতে পেরেছো যে সেটা পাস্ট কন্টিনিউয়াস? মাওয়া, বাংলা, মাওয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো দেখি, হ্যাঁ বাংলা বাক্যের শেষে কি থাকবে? কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, চলমান কোনো কাজ। এই যে দেখো লেখাই আছে বাংলা বাক্যের শেষে করছিলাম, কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় বাংলা শেষে, বাক্যের শেষে এই যে সময় ধরে অথবা সময় থেকে করছিলাম, এই যে করছিলাম বা করছিলেন বা করছি, এই দুটো হয়ে গেছে বাবা, করছিলাম, করছিলেন, করছিলে। ওকে, একটা এক্সাম্পল লিখছি। আমি সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম, আমি সকাল থেকে, এই যে দেখো সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম। তো লাস্টে দেখি বুঝতে পারছো যে এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এই যে সকাল থেকে আছে এটুকুর জন্য বুঝে নিবা যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ঠিক ওই যে আগে যেটা লেখা আছে, খেয়াল করো, আমি একটু দেখাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা যেটা আমরা আমরা শিখলাম, কোথায় গেল ওটা? ঠিক সেম ওয়েতে শুধু হ্যাড বিন হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নাই বাবা, শুধু হ্যাড বিন। এই যে দেখো এখানে লিখে দিচ্ছি আমি, হ্যাড বিন। ওকে, তাহলে সাবজেক্ট এখানে হ্যাজ বিন হবে না, কিন্তু শুধু হ্যাড বিন হয়ে যাবে। এই যে দেখো হ্যাড বিন, হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি, আর এখানে এই যে বাস হলে তুমি হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর হয়ে যাবে, প্লাস টাইম হয়ে যাবে, প্লাস টাইম। যেমন মনে করো আমি সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম, যদি এটার উপর বেস করো, আচ্ছা লাবিবা পরে এসেছো, দেখি লাবিবা তুমি এটা ট্রান্সলেট করতে পারো কিনা। আমি সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম, বলো। I had been in the morning. না, আই হ্যাড বিন গোয়িং টু স্কুল, বলো গোয়িং টু। I had been going to school in the morning. কোনো ইন হবে না, আচ্ছা এখানে সিন্স হবে, যে সিন্স মর্নিং, সিন্স মর্নিং। সকাল থেকে আছে, শুধু সকালে নাই, সকালে যদি হতো তাহলে ইন দ্য মর্নিং হতো। এই যে থেকে আছে, তুমি খেয়াল করেছো থেকে, এই যে দেখো এই যে থেকে আছে, বুঝতে পেরেছো? এই থেকের কারণে এখানে সিন্স হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা, আচ্ছা আরেকটা জিনিস একটু একটু ভেজালে ছিল, হচ্ছে সিফাত। সিফাত তুমি বলো দেখি, আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম, এটা ইংলিশ করো। আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম, বলো সিফাত। আই তারপরে হ্যাড বিন, I had been তারপরে গোয়িং টু স্কুল, হাই হাই শিখে ফেলেছো, বলো আই হ্যাড বিন গোয়িং টু স্কুল, তারপরে I had been going to school 1 hour. ফর 1 আওয়ার। একটু আগে কিন্তু বলেছি, ভুলে গিয়েছো তাই না? আচ্ছা মনে রাখবা, ধরে ফরে, অর্থাৎ ধরে হলে ফর দিবা, আর থেকে হলে সিন্স দিবা। ওকে, এই যে ছন্দটা বললাম না একটা, ধরে ফরে, অর্থাৎ ধরে থাকলে ফর আর থেকে থাকলে সিন্স, ধরে থাকলে ফর, থেকে থাকলে সিন্স। ওকে, তাহলে আমি আবার একটু রিক্যাপ করছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো বাবারা। আচ্ছা এই যে টেন্স আইডেন্টিফাই করা শিখলে না,
সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইংলিশ গ্রামার বলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলো, হোয়াট এভার ইউ নো, তুমি যা কিছু জানো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টেন্স। এই টেন্সটা যদি একবার তোমার মাথায় পারফেক্ট ওয়েতে ঢুকে যায়, তোমার ইংলিশ নিয়ে সারা জীবন যে ভয়, এটা ভয় থাকে না, বানিয়ে লিখতে পারা যায়। আরো অনেক ফ্যাসিলিটিস আছে আমাদের টেন্সটা যদি আমরা পারফেক্টলি জানি। এই কারণে ক্লাস তো করলেই, ভিডিওটা পাঠাবো কিছুক্ষণের মধ্যে, আমার আধা ঘন্টা টাইম লাগবে ভিডিও পোস্ট করতে, কারণ যে ইউটিউবে পোস্ট করি তো একটু সময় লাগে। সো ওটা দেখে খুব মনোযোগ সহকারে পুরোটা দেখবা, কালকে পরীক্ষা দিবা। ওকে, আশা করি টেন্স আইডেন্টিফিকেশন নিয়ে বলো। হুম। ধরে থাকলে কি হয় আর সময় ও আচ্ছা, থেকে থাকলে কি হয় এই যে একবার বল। হ্যাঁ, ধরে ফরে, ধরে থাকলে ফর হবে, এই জন্য তো ছন্দ বললাম, ধরে ফরে, ধরে থাকলে ফর দিবা কেমন, আর থেকে থাকলে সিন্স দিবা। বুঝতে পেরেছো? বোঝা বোঝা গেছে তো নাকি, যে কার বললাম বাবা? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাংলা বাক্যের শেষে করি, করো, করেন থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। প্রেজেন্ট কন্টিনিউয়াসে করছি, করছো, করছেন, am is are প্লাস ভার্ব আইএনজি থাকবে। আচ্ছা, আমি কিন্তু তোমাদের দুইটা এক্সাম নেব, হ্যাঁ, কালকে যেটা দিব সেটা বাংলা সেন্টেন্স দিব, ট্রান্সলেট করে ইংলিশ আইডেন্টিফাই করবা যে কোন টেন্স। এরপরে একদিন পরে আগামী সোমবার নাফিসা আমাকে মনে করাই দিবা, দুজনকে দুটো দায়িত্ব দিলাম। আগামীকালকে সকাল 10টায় ফাইম আমাকে একটু মনে করাই দিবা, আমি প্রশ্ন দিব। আর সোমবারের দিন আমাকে নাফিসা আমাকে নক দিবা, স্যার আমাকে পরীক্ষা নেওয়ার কথা ছিল আমাদের। তাহলে কালকে যেটা হবে ট্রান্সলেট করে কোন টেন্স আইডেন্টিফাই করতে হবে। আর পরশু যেটা করব, সরি সোমবারের দিন আমি ইংলিশ সেন্টেন্স দেব, ঘুরিয়ে পিছিয়ে সেন্টেন্স দেখে ফাইন্ড আউট করবা যে আসলে স্যার কি যেন বলে এটা কোন টেন্স। আচ্ছা, বুধবারের দিন আরেকটা পরীক্ষা নিব, আমাকে বুধবার সাবিহা মনে করাই দিবা। এটার তোমাকে একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দেবো, সেটা হচ্ছে ওই টেন্স যে 8টা টেন্স আমরা আলোচনা করলাম প্রেজেন্ট আর পাস্ট, এর উপরে কোন টেন্স কিভাবে চিনবা আর গঠনটা লিখে দিবা তোমরা তোমাদের মতো করে। ওকে, 3টা এক্সাম নেবো এই সপ্তাহে, তাহলে 3জনকে মনে করাই দিবা কেমন। হ্যাঁ স্যার বুধবার কি আমাকে মনে করাইতে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, বুধবারে আমাকে একটু 10টার দিকে আমাকে একটু নক দিবা, স্যার এক্সাম নেওয়ার কথা, কেমন বাবা? ওকে, একটু মনে করাই দেবা, হ্যাঁ, নাহলে এই যে আমার এই যে ক্লাস থাকে তো আমি ভুলে, তোমাদের ক্লাস পরে আমার আবার একটা ক্লাস আছে, আবার রাত্রে ক্লাস আছে, এই সবসময় ক্লাসের মধ্যে থাকতে হয়, তো এই কারণে আসলে খুব প্রেসারে থাকি আর কি, সবসময় মনে থাকে না। আচ্ছা, আজকের যে প্রতিপাদ্য বিষয় আছে, শুধু লাবিবা লাস্টে জয়েন করেছো, মাওয়াও অনেক পরে জয়েন করেছো, বাকি যারা আছো তারা কি কোনো ভেজালে আছো যে স্যার এই অংশটুকু আমি একটু ভেজাল লাগতেছে, এমন কিছু আছো কি? কেউ কি নো আছো? স্যার। আচ্ছা, নাই না, ভেরি গুড। এই যে টেন্সটা যদি ছোটবেলা থেকে বুঝে যাও, একদম কিন্তু বললাম সারা জীবন খুব আনন্দ পাবা ইংলিশ পড়ে। আমি সেই ছোটবেলায় ক্লাস 3-তে একটা টিচার আমাকে পড়াতেন, আমার এক সম্পর্কে চাচা হন, আমি কৃতজ্ঞ ওনার প্রতি। তো উনি আমাকে এই একদিন আমাকে পড়া দিয়েছিলেন, পড়ি নাই, তো পরের দিন বললো যে তুমি যদি না পড়ো আমি কিন্তু তোমাকে খুব মারবো। তো ওই যে একটা ভয় পেয়ে আমি 12টা টেন্স শিখলাম একদিনের মধ্যে, ওই টেন্সটা দিয়ে আমি ভার্সিটি লাইফ পর্যন্ত পার করছি। আমার জীবনে আমি কখনো প্যারাগ্রাফ মুখস্থ করি নাই। হ্যাঁ, আমার এমন না যে আমি সব এ প্লাস পেয়েছি আমি ইংলিশে, এরকম না, বাট ইংলিশে আমার সারা জীবন আমি মোটামুটি একটা মিডিয়াম রেজাল্ট হয়েছে, কিন্তু আমি কখনো ভয় পাই না ইংলিশ। এমনকি প্রেজেন্টেশনও ছিল ভার্সিটিতে, সেখানেও আলহামদুলিল্লাহ আমি মানে সন্তোষজনকভাবে প্রেজেন্ট করতাম ওই নলেজ থেকেই। শুধু টেন্সটা যদি জেনে যাও বাকিগুলো তুমি এমনি শিখে যাবা। এই যে খ্যান খুদ মে শুরুর পাস্টের ব্যবহার বলো বা অন্যান্য ফর্মগুলো দেখবা কথা বলতে বলতে এমনি চলে আসে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেজাল হচ্ছে এই টেন্সগুলো। টেন্স যদি জেনে যাও সারা জীবন আর ইংলিশ, এই কারণে আমি কখনোই টেন্স আলাদা করে আমাকে কোনো প্যারাগ্রাফ মুখস্থ করা আমার মনে পড়ে না যে আমি কোনো এসে বা কোনো অ্যাপ্লিকেশন লিখেছি। বরং ভার্সিটি লাইফে বন্ধুদেরকে অ্যাপ্লিকেশন লিখে দিতাম ওদের যদি কোনো প্রয়োজন হতো ওই টেন্সের উপর বেস করে। কারণ টেন্স মানেই তো তুমি তুমি টেন্স জানা মানেই তোমার ট্রান্সলেশন জানা হয়ে গেল, ট্রান্সলেট মানেই তো বাংলা থেকে ইংলিশ করা মানেই ভাষা শেখা হয়ে গেল। সো টেন্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা ক্লিয়ার হও, সারা জীবন ইংলিশ ক্লিয়ার হবা। তো যাই হোক, ইনশাল্লাহ আমাদের আরেকটা বাকি থাকলো ফিউচার, যেটা আমি নেক্সট উইকে তোমাকে শেখাবো। ফিউচারে 4টা ফর্ম, সাথে আমরা রাইট ফর্ম ভার্বের ক্লাসে প্রবেশ করব। রাইট ফর্ম ভার্বটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে গ্রামারে বলা হয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং অনেক জায়গাতে রাইট ফর্ম অফ ভার্ব বলেও বোঝায়। রাইট ফর্ম ভার্ব মানে কি জানো? রাইট ফর্ম অফ ভার্বস, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব খুব, বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে। অর্থাৎ কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্ব তুমি ব্যবহার করবা, এর সাথে গো হবে নাকি গোজ হবে,
ইজ থাকলে যে আইএনজি হচ্ছে, এবং এটা জানার ক্ষেত্রেও তোমার টেন্সটা জানা প্রয়োজন। সো ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে এই রাইট ফর্ম ভার্ব নিয়ে ডিটেলস আলোচনা করব। ওকে, সো সপ্তাহে যেহেতু একদিন করে ক্লাস পাচ্ছি, এই জন্য কিন্তু ক্লাস টাইমে আমি চেষ্টা করি অনেক কিছু বোঝানোর। এমন হয় না যে ক্লাসের মধ্যে আসলে অনেকটা সময় আমরা গল্প করছি, এই তো ক্লাস করতে করতেই তো গল্প করছি, শুনছি তোমাদের কাছ থেকে পড়াগুলো আমি ধরছি, তাই না? একদিন হলেও আমার মনে হয় যে ইনশাল্লাহ তোমরা অনেক কিছু শিখতে পারছো। হ্যাঁ, আসলে আর একদিন করার সুযোগ নাই আমার, আমি আসলে খুব ব্যস্ত থাকি, এই কারণে পরীক্ষাগুলো নিয়ে একটু কভার করার চেষ্টা করি। সপ্তাহে একদিন করে পড়ালেও এই যে আজকে যেটা পড়াচ্ছি কালকে বা পরশু আবার একটু ভিডিও দেখবা, তাহলে দেখবা যে প্রয়োজনে এই সপ্তাহে 3 দিন তুমি ভিডিও দেখো, তাহলে তোমার মনে হবে 3 দিন তুমি পড়ছো। হ্যাঁ, যেহেতু একদিন করে আমরা পড়ছি, এই কারণে ভিডিওগুলো দেখে কভার করবা, আর পরীক্ষাগুলো অবশ্যই অ্যাটেন্ড করবা, তাহলে ইনশাল্লাহ তোমার জন্য শেখাটা আরো ইজি হবে। তো বাবা, আজকের মতো যে বিদায় নিতে